দেখব যে আপনারা কি ১ ট্রিলিয়ন টাকা খরচ করতে পারবেন? আপনি এইমাত্র $1 ট্রিলিয়ন পেলেন। মিলিয়ন নয়, বিলিয়ন নয়। 1 ট্রিলিয়ন। কিন্তু একটা শর্ত আছে, আপনাকে আগামী 24 ঘন্টার মধ্যে পুরোটাই খরচ করতে হবে, নইলে আপনি সবকিছু হারাবেন। এটা তো সহজ হওয়ার কথা। প্রথমে আপনার একটা নতুন গাড়ি দরকার। আপনার এলাকার বিলাসবহুল গাড়ির ডিলারশিপে যান এবং নিজের জন্য একটা ল্যাম্বো, একটা ফেরারি আর একটা ম্যাকলারেন কিনুন। জানেন কি, পুরো ডিলারশিপটাই কিনে ফেলুন। এখন আপনার স্বপ্নের $12 মিলিয়ন গ্যারেজটি আপনার কাছে আছে। কিন্তু একটা ছোট সমস্যা আছে, 24 ঘন্টার মধ্যে $1 ট্রিলিয়ন খরচ করতে হলে আপনাকে প্রতি সেকেন্ডে পুরো ডিলারশিপটাই কিনে নিতে হবে। আপনাকে আরো বড় করে ভাবতে হবে। চলুন 100 জন লোক নিয়োগ করি যারা 100টি সবচেয়ে দামি ইট খুঁজে বের করে আমাদের জন্য কিনে নেবে। আর প্রত্যেক ভাড়াটে কর্মীর জন্য $1 মিলিয়ন বোনাসও যোগ করে দিই। এতে প্রায় $40 বিলিয়ন একটা চেক হবে। কিন্তু এর সাথে চলুন সর্বকালের সবচেয়ে বড় ক্রুজ জাহাজটিও $2 বিলিয়ন কিনে ফেলি এবং সেটাকে সর্বোচ্চ ধারণ ক্ষমতা পর্যন্ত ভর্তি করে ফেলি। সবার টিকিটের খরচ দিই এবং সাথে একটা করে রোলেক্স ঘড়িও দিয়ে দিই। চলুন এই জাহাজের বাস্কেটবল কোর্টটা কাজে লাগাই। প্রত্যেকটা NBA টিম কিনে নিয়ে তাদের মধ্যে লড়াই করাই। তারপর স্নুপ ডগ, কেটি পেরি, জাস্টিন বিবার এবং বিয়ন্সেকে দিয়ে আমাদের জন্য পারফর্ম করাই এবং সবশেষে স্পেসএক্স এর রকেটে করে তাদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়ে দিই, যে রকেটের প্রতি যাত্রীর খরচ 55 মিলিয়ন। এখন যেহেতু আপনি ধনী লোকদের সাথে মিশছেন, আপনার একটা স্ট্যাটাস সিম্বল দরকার। আপনি অর্ধ বিলিয়ন দিয়ে বিশ্বের সবচেয়ে দামি শিল্পকর্মটি কিনতে পারেন, কিন্তু আপনি তা কেন করবেন যখন আপনি মাত্র $100 নোট দিয়ে পুরো মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট কিনে ফেলতে পারেন এবং তারপর আমরা লেনদেন ব্যর্থ অংশে চলে যেতে পারি? আমাদের টাকা এখনই শেষ হয়ে গেছে, এটা হতেই পারে না। হ্যাঁ, আমাদের কাছে এখনো 800 বিলিয়ন আছে। মেট্রোপলিটন মিউজিয়াম একটি শিক্ষা প্রতিষ্ঠান যার সম্পদ জনকল্যাণে রাখা হয় এবং এর মালিক কে জানে? মেটের কথা ভুলে যান। পুরো নিউ ইয়র্ক শহরের মূল্য প্রায় 1.3 ট্রিলিয়ন। বর্তমানে 33,210টি খালি ইউনিট উপলব্ধ আছে। তাহলে আমাদের জন্য ওগুলো তুলে আনার জন্য 33,000 লোক নিয়োগ করা যাক, আর অবশ্যই সাথে $1 লক্ষ কমিশনও জুড়ে দেওয়া যাক। কিন্তু একটা বিষয় আপনার ভাবা দরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দামি রিয়েল এস্টেট ক্রয় ছিল এই $24 কোটি কংক্রিটের ইট। এটা শুনতে অনেক টাকা মনে হতে পারে, কিন্তু আপনার $24 কোটি খরচ করাটা একজন সাধারণ মানুষের $60 খরচ করার মতোই। আমার মনে হয় বাড়ি কেনার পরিবর্তে আপনার একটি মেগা প্রজেক্ট তৈরি করা উচিত। আকাশই আপনার সীমা, আপনি যেখানে খুশি আপনার প্রজেক্ট তৈরি করতে পারেন। যদি পথে কোনো মানুষ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আপনার পকেটের টাকা দিয়ে তাদের সরিয়ে দিন, অথবা সৌদি আরবের পদ্ধতি চেষ্টা করে দেখুন এবং তাদের কোনো কবরস্থানে পাঠিয়ে দিন। আসলে আমার মনে হয় মধ্যপ্রাচ্যই আমাদের সঠিক গন্তব্য। তাহলে বছরের প্রতিটি দিনের জন্য একটি করে গালফ্রিম G650 কিনে সারা বিশ্ব ঘুরে আসা যাক। আরব উপদ্বীপে আপনাকে স্বাগতম, যেখানে মানুষ আক্ষরিক অর্থেই যে কোনো কিছু তৈরি করবে। বিশ্বের সবচেয়ে বড় ছবির ফ্রেম, বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি, সবচেয়ে বিশাল ঘনক্ষেত্র, এ যাবৎকালের সবচেয়ে উঁচু কাঠামো, স্মৃতি থেকে বিশ্বের মানচিত্রের আদলে তৈরি মনুষ্য সৃষ্ট ডুবন্ত দ্বীপ, এগুলো দারুণ। চলুন $20 বিলিয়ন আরো বড় একটি কৃত্রিম দ্বীপ তৈরি করি। অবশ্যই আমরা শ্রম খরচের কথা ভুলতে পারি না, সুতরাং তার জন্য চলুন $10 বাজেট করি। তারপর আমি আপনাদের যে মেগা প্রকল্পগুলো দেখালাম তার প্রত্যেকটি কিনে ফেলি, যার মোট না। অনুদান হবে $101,292,000,000 এবং আমাদের মধ্যপ্রাচ্যের ছেলেদের জন্য $10। কিন্তু যেহেতু আপনারা এখানে আছেন, তাই বুর্জ খলিফার দিকে একবার তাকান, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। যদি আপনি $1 নোটগুলো একেবারে চূড়া পর্যন্ত স্তূপ করেন, তবে টাওয়ারটির মূল্য হবে $7.58 মিলিয়ন। এর পরেও আপনাকে এর 87,000 গুণ বেশি খরচ করতে হবে। এত উঁচু একটি স্তূপ যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকেও ছাড়িয়ে যাবে। আপনি যদি কখনো এই টাকা খরচ করতে চান, তবে আপনাকে রিয়েল এস্টেট নিয়ে চিন্তা করা বন্ধ করে 51তম অঙ্গরাজ্য নিয়ে চিন্তা শুরু করতে হবে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? একটা দেশ কিনে ফেলুন। 2010 সালে লিখেনস্টাইন দেশটি কি এয়ারবিএনবিতে প্রতি হয়েছে এই রাতের জন্য কিভাবে $70,000 নিজেদের তালিকাভুক্ত করেছিল। এটা আক্ষরিক অর্থেই কিছুই না। আপনি এমন দেশগুলোর দিকে তাকিয়ে থাকতে পারেন না যারা সামান্য কিছু পয়সার জন্য নিজেদের বিলিয়ে দিচ্ছে। আপনার দরকার চূড়ান্ত পুরস্কার, আরো শীতল কোনো জায়গা, কৌশলগতভাবে সুবিধাজনক কোনো জায়গা। চলুন গ্রিনল্যান্ড কিনে ফেলি। এর খনিজ সম্পদের বাজার মূল্যের উপর ভিত্তি করে বিশ্বের বৃহত্তম এই দ্বীপটির দাম প্রায় $200 বিলিয়ন। এটা কেনার সামর্থ্য আমাদের আছে, কিন্তু আমাদের পথে একটা ছোট বাধা আছে। ট্রাম্পের প্রথম মেয়াদে যখন তিনি গ্রিনল্যান্ড দখলের প্রস্তাব দিয়েছিলেন, দেশটি এই ধারণাটিকে সম্পূর্ণ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিল এবং দৃঢ়ভাবে জানিয়েছিল যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। কি? চলুন $80 মিলিয়ন একটা F-35 কিনি। যা হয় হোক, দুটো F-35, তিনটে, 10টা, 100টা, দুটো বিমানবাহী রণতরী, তিনটি ডেস্ট্রয়ার জাহাজ, একটা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, 57,000 ব্ল্যাকওয়াটার সৈন্য, গ্রিনল্যান্ডের প্রত্যেক নাগরিকের জন্য একজন করে। এখন আমাদের $50 বিলিয়ন একটি অস্থায়ী সামরিক বাহিনী আছে এবং মনে হচ্ছে গ্রিনল্যান্ড শেষ পর্যন্ত বিক্রির জন্যই তৈরি। কিন্তু আপনার এই ট্রিলিয়নিয়ার খরচের হিড়িকের এই পর্যায়ে এসে মানুষ আপনার দিকে নজর দিতে শুরু করেছে। আপনার কীর্তিকলাপ হয়তো এখনো টিকটকে পৌঁছায়নি, কিন্তু সরকারের বন্ধ দরজার আড়ালে গুঞ্জন শুরু হয়ে গেছে। আপনার সৌভাগ্য যে রাজনীতিবিদদের একবার মালিক বানিয়ে ফেললে তাদের আর বেশি কিছু বলার থাকে না। একজন রাজনীতি
রাজনীতিবিদকে কিনে নিন। আমরা এখানে ট্রাম্পকে পেয়েছি 1.5 বিলিয়নে, কমলা প্রায় 2 বিলিয়ন, কিন্তু আপনি একজন জো বাইডেনকে বিনামূল্যে পাচ্ছেন। চলুন এই দুজনকেই কিনে নিই এবং সাথে সিনেট ও হাউসের প্রত্যেক বর্তমান সদস্যকেও কিনে নিই, যার মোট পরিমাণ দাঁড়াবে পুরো আমেরিকান রাজনীতির জন্য 7.2 বিলিয়ন। এটা একটা দারুণ চুক্তি, কিন্তু এর মধ্যে একটা প্যাচ আছে। টাকা রাজনীতিকে প্রভাবিত করে, কিন্তু সবসময় এর সিদ্ধান্ত নেয় না। মানে রাষ্ট্রপতি নির্বাচনের দিকেই দেখুন, ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চেয়ে বেশি খরচ করেও হেরেছে। আরও সম্প্রতি ইলন উইসকনসিনের একটি নির্বাচনে প্রচারণার জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করেছেন, কিন্তু পরে বুঝতে পারলেন যে যখন সবাই আপনাকে ঘৃণা করে, তখন এই সব ফালতু জিনিস আর কাজ করে না। এমনকি ব্ল্যাক রকও সবসময় যা চায় তা পায় না। তো $1 গাইস, এখানে আপনাকে আপনার প্রায় কোনটা সবকিছুতে সব থেকে বেশি প্রবেশাধিকার ভালো দেয়। লাগছে? তো আজকের কিন্তু মতো সংস্কৃতি এবং এরকমই। জনমত এমন যদি জিনিস এরকম যা আপনার বিক্রি সাথে হয় না। হতো তাহলে কি করতেন? কমেন্ট মজা বক্সে করছি। জানান।